চট্টগ্রামের মুরাদপুরে সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মাওলানা রইসের মৃত্যুর যথাযথ তদন্ত দাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের। কুয়েট খোলার দ্বিতীয় দিনেও ক্লাসে ফেরেননি শিক্ষকরা। লাঞ্ছিতের ঘটনায় বিচারের দাবি শিক্ষার্থীদের সাথে অন্তর্বর্তীকালীন ভিসির মতবিনিময়। যমুনা ব্রিজের পরিত্যক্ত রেল ট্র্যাক সরিয়ে সড়ক প্রশস্তকরণে সেতু কর্তৃপক্ষের চিঠি। বাস্তবায়ন হলে যানজট দুর্ঘটনা কমার আশা। ট্রাফিকের সাথে আপনার লেনের প্রশস্ততার একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত। এই ৬.৩ মিটার আসলে বর্তমান সময়ের জন্য কখনোই উপযুক্ত না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। চট্টগ্রামের মুরাদপুরে সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে মারধর ও কারাগারে মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সকাল 10টার দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সে সময় আন্দোলন করা কয়েকজনকে আটক করা হয়। এর ঘণ্টাখানেক আগে নগরীর মুরাদপুরে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে বহদ্দারহাট থেকে জিএসি মুখী সড়কে যান চলাচল প্রায় বন্ধই হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। গত 27 এপ্রিল শিশু বলাৎকারের অভিযোগে গাজীপুরের পুবাইলে তাকে পিটুনি দেয় স্থানীয়রা। পরে পুবাইল থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরদিন কারাগারে মারা যান মাওলানা রইস। 26 তারিখ সমাবেশের পরে উনি যখন বাড়িতে ফিরবেন রেস্ট করার জন্য, সেই মুহূর্তে তারা পরিকল্পিতভাবে ওনাকে পিটিয়েছে, তারপরে ওনাকে অপমান করেছে, জুতার মালা পরিয়েছে। রইস হত্যার বিচার করতে হবে। ইতিপূর্বে আমাদের অনেক আকাবির আহলে সুন্নতকে এভাবে অন্যায়ভাবে শহীদ করা হয়েছিল। শহীদ হালিমকে, শহীদ লিয়াকতকে, শহীদ নুরুল ইসলাম ফারুকীকে আমরা কোনো বিচার পাই নাই। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদ। শুনানির সময় অনলাইনে যুক্ত করা হয় চিন্ময় কৃষ্ণকে। এর আগে রোববার আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। গেল বছরের 26শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করেন। আইনজীবীদের উপর হামলার ঘটনায় আলিফের ভাই 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে 3টি আলাদা মামলা করা হয়। 26-11 তারিখে যে এই ঘটনা নারকীয় তাণ্ডব পূর্ব বিল্ডিং এ হয়েছে, তার মেইন ইন্ধনদাতা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই ইসকন নেতা চিন্ময়। আলিফ হত্যা মামলায় দীর্ঘদিন পরে তদন্তের পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে আবেদন নিয়ে আসছে। ওই আবেদন শুনানি হয়েছে। আমরা আবেদন মতে গ্রেপ্তার দেখাই হতো আর ঘটনার সহিত জড়িত আছে মর্মে ওনাকে সন্দেহ করেছে, সেজন্য ওনাকে হত্যা মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। গাজীপুরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় এ পর্যন্ত আটক হয়েছেন 1/2 মানুষ। গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম জানান, রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, এমনটাই জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। এই ঘটনায় এখনও মামলা হয়নি। গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে গতরাতে ঢাকায় ফিরছিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় 4 থেকে 5টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়। হামলার প্রতিবাদে রাতেই কয়েকটি জেলায় বিক্ষোভ করে এনসিপি সহ বিভিন্ন সংগঠন।
কক্সবাজারের খুরুশকুলে মাছের হ্যাচারি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে কুলিয়াপাড়া এলাকার আল্লাহওয়ালা নামের একটি হ্যাচারি থেকে আলী আকবর নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। খবর শুনে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়রা। পরে হ্যাচারির মালিক রায়হান কাশেমকে মারধর করে তারা। রায়হান জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে। রায়হান বলেন, কুলিয়াপাড়ার আলী আকবর কয়েকজন সহ তার হ্যাচারিতে মাছ চুরি করতে যায়। তাকে হাতে নাতে ধরে ফেললে নৈশ প্রহরীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে নৈশ প্রহরীও আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করলে মৃত্যু হয়। তবে নিহতের স্বজনদের দাবি, মাছ চুরির অপবাদ দিয়ে বাড়ি ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমার বাপকে এরা কি দিত, ইজারা দিত, কিন্তু ইজারা দিচ্ছে না, জুলুমভাবে জায়গা দখল করতেছে এবং আমাদেরকে বেলে এভাবে জুলুম করে। আমার চাচাকে কেন উনি যাকে মারছে, হত্যা করছে, পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করছে। এখানে সেটা আমি সুস্থ বিচার চাই। আমি আসছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরউদ্দিন চৌধুরী আসছে, আমরা এসে দেখতেছি আলী আকবরের লাশ। লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন কুয়েটের শিক্ষকরা। ক্যাম্পাসের বেশিরভাগ কক্ষ রয়েছে তালাবদ্ধ। শ্রেণীকক্ষ, ল্যাবে নেই শিক্ষক বা শিক্ষার্থী। এদিকে সংকট নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী। এই সভা শেষে শিক্ষক সমিতির সাথে সাধারণ সভা হওয়ার কথা রয়েছে। এর আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। দর্শক, এই বিষয়ে আলো জানবো। কুয়েট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। তিনি শুরু থেকে সেই খবরাখবরগুলো রাখছেন। প্রবীর, ক্যাম্পাসের বর্তমান এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং ভিসির সাথে শিক্ষার্থীদের বৈঠক এখনো চলছে কিনা বিস্তারিত জানাবেন। সেখানের অবস্থা কেমন দেখছেন আপনি? ইশরাত, যে অডিটোরিয়ামটি রয়েছে সেই অডিটোরিয়ামে নতুন নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী তিনি সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে বসেছেন এবং তার সঙ্গে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, একই সঙ্গে ছাত্র কল্যাণ পরিচালক আক্তার হোসেন তিনিও কিন্তু এইখানে রয়েছে। এবং ইতিমধ্যে যে সমস্ত আলোচনা হয়েছে সেটি হচ্ছে কুয়েটের শিক্ষা কার্যক্রম কিভাবে আরও গতিশীল করা যায়, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কিভাবে সংবেদনশীল হবে, শিক্ষকরা কিভাবে দায়িত্ব পালন করবেন, একে অপরের সম্পূরক এবং পরিপূরক দুটো হয়ে কিভাবে এইখানে শিক্ষা কার্যক্রমটাকে আরও বেশি ভালো করা যায় সেসব বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে। অপরদিকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুয়েটের সভাকক্ষের সামনে। আমাদের পিছনে যে সভাকক্ষটি রয়েছে সেই সভাকক্ষে শিক্ষকদের অর্থাৎ শিক্ষক সমিতির সভা চলছে, শিক্ষক সমিতির সাধারণ সভা। এই সভা শেষে হয়তো আমরা বলতে পারবো শিক্ষকরা আগামীকাল থেকে ক্লাসে ফিরবে কিনা, কারণ আজকে পর্যন্ত তাদের যে দাবি ছিল যে জড়িতদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো ক্লাসরুমে ঢুকবে না, সেটি এখনো বহাল রয়েছে। হয়তো সবার পরে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। ধন্যবাদ আপনাকে প্রবীর। রেল সেতু চালুর পর পরিত্যক্ত যমুনা সেতুর রেলওয়ে ট্র্যাক, তাই সেটি অপসারণ চেয়ে সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও যমুনা সেতু কর্তৃপক্ষ। প্রস্তাব দেওয়া হয়েছে 2টি লেন সড়ক প্রশস্তের। এতে যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা প্রশাসনের। প্রমত্তা যমুনা পাশাপাশি দাঁড়িয়ে বৃহৎ 2 সেতু, একটি সড়ক আর একটি রেল। গেল 18 মার্চ থেকে রেল সেতুতে আনুষ্ঠানিকভাবে চলছে ট্রেন। তার আগে চলাচল ছিল যমুনা সেতুর রেলওয়ে ট্র্যাকে। এখন সেখানে ট্রেন চলাচল নেই। পরিত্যক্ত ট্র্যাক ধরেছে মরিচাও। গেল 16 মার্চ রেলওয়ে ট্র্যাকটি অপসারণ চেয়ে সেতু বিভাগে চিঠি দিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও যমুনা সেতু কর্তৃপক্ষ। সেই সাথে 2টি লেন সড়ক প্রশস্তেরও প্রস্তাব দেয়া হয়েছে চিঠিতে। পুরাতন যে যমুনা সেতুতে রেল সেতুর ট্র্যাকটি এখন আর ব্যবহৃত হয় না, সেখানে একটি লেন বৃদ্ধি করা হয়। এবং আমি সেতু বিভাগের সচিব মহোদয়ের সাথেও কথা বলেছি। তিনি বলছেন যে এটা ফিজিবিলিটি স্টাডি করে যথাযথ সময়ে ব্যবস্থা গ্রহণ করবে।
সংশ্লিষ্টরা বলছেন, নিয়ম অনুযায়ী একটি সেতুর লেন সড়কের মাপ সর্বনিম্ন 7.3 মিটার হতে হয়। সেখানে যমুনা সেতুতে আছে 6.3 মিটার করে। এতে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা, দেখা দেয় যানজট। ঈদ যাত্রাতেও থাকে ভোগান্তি। পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাকটি 3.5 মিটার। সেটি অপসারণ হলে সড়ক প্রশস্ত হবে, কমবে যানজট ও দুর্ঘটনা। দুই দিকের যে লেনের প্রশস্ততা এটা আসলে অপ্রতুল এই ট্রাফিকের জন্য। মানে ট্রাফিকের সাথে আপনার লেনের প্রশস্ততার একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত। তো এই 6.3 মিটার আসলে বর্তমান সময়ের জন্য কখনোই উপযুক্ত না। সেতু বিভাগের সাথে একমত পরিবহন চালকরাও। তাদেরও আশা, সড়ক প্রশস্ত হলে নির্বিঘ্ন হবে চলাচল। ওভারটেক করে গেলে পরে আইল্যান্ডে বাঁধতে যায়, অনেক সময় মনে করেন যে আইল্যান্ড টেম্পো ওভারটেক করতে পারে না, ট্রাকারও চাপ দেয়, আমাদেরও জুলুম হয়ে যায়। যখন রেল সেতুটা তুলে দিয়ে লেনটা প্রশস্ত করে দেবে তখন গাড়ি চালানোর সুবিধা হবে। গাড়ির ওজন সহ 25-26 টন যাইতে পারে। আগে তো আর ট্রেনের ছিল একই ব্রিজে, এখন তো আর ট্রেন নাই। যমুনা সেতুতে প্রতিদিন গড়ে 20 থেকে 22 হাজার যানবাহনের চলাচল। তবে ঈদের সময় তা বেড়ে যায় কয়েক গুণ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সাতক্ষীরার সুস্বাদু আম সকাল থেকেই বাজারে আসছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রথম ধাপে বাজারে আসবে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাস সহ স্থানীয় জাতের আম। জনপ্রিয় হিমসাগর আসবে 20 মে থেকে এবং আম্রপালি পাওয়া যাবে 5 জুন থেকে। সদরের ফিংরি ইউনিয়নের বিল্লাল হোসেনের আম বাগান থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। প্রথম দিনেই বাজারে আমের যোগান বেশ ভালো। গোপালভোগ ও গোবিন্দভোগ আম মন প্রতি বিক্রি হচ্ছে 1800 থেকে 2400 টাকায়। চলতি বছর সাতক্ষীরায় 4135 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,000 মেট্রিক টন, যার বাজার দর হবে প্রায় 400 কোটি টাকা। আম সংগ্রহের জন্য পাইকারদের আনাগোনাও বেড়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ফুল আর সবুজের সমারোহ। সড়কে যান চলাচলের সুবিধার্থে রোপণ করা গাছে ছেয়ে গেছে ফুলে। রঙিন ফুলের মোহনীয় সৌন্দর্য চোখ আটকে যাবে যে কারো। আছে বহু ফলের গাছও। সড়ক বিভাগ বলছে পর্যায়ক্রমে গাছের সংখ্যা বাড়ানো হবে। তপ্ত দুপুরে যেন এক ফালি বসন্ত। ফুলের ডালি সাজিয়ে বসেছে প্রকৃতি। তাতে রং ঢেলেছে সোনালু, জারুল আর কৃষ্ণচূড়া। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 143 কিলোমিটার এলাকা জুড়ে এমন রূপ। ব্যস্ত সড়কে পথিকের নজর কাড়বে কাঞ্চন, রাধাচূড়া, গন্ধরাজের মতো 54,000 ফুলের গাছ। আছে হৈমন্তী, কুরচি, টগর, কদম, বকুল, করবী, ক্যাসিয়া ও পলাশ সহ অসংখ্য প্রজাতি। আমরা এখান দিয়ে বাসায় যেতেছিলাম, তখনই দেখছিলাম এই ফুলগুলো। তারপরে আমার আব্বু আম্মুর সাথে দাঁড়াইছি, দাঁড়ায় তারপরে ফুলগুলোর সাথে ছবি তুলছি। আসলে ঢাকা থেকে আসছি একটা লম্বা জার্নি, কিন্তু রাস্তার পাশে এই ফুলগুলো দেখে জার্নির কথা ভুলেই গেছি। আমরা আশা করি এটা সৌন্দর্য বর্ধনের কাজ সবসময় কন্টিনিউ চলমান থাকবে, যার কারণে আমরা যেন একটা ভালো পরিবেশ পাই এখান থেকে। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 143 কিলোমিটার সড়কের বিভাজনে ডালপালা মেলে মুগ্ধতা ছড়াচ্ছে গাছগুলো। এর মধ্যে কুমিল্লা অংশেই 105 কিলোমিটার। রাতে চলাচল করা যানবাহনের আলো নিয়ন্ত্রণে প্রায় 5 বছর আগে সড়ক ডিভাইডারে রোপণ করা হয়েছিল। যে গাছগুলো লাগাইছে এগুলো দেখতে দেখতে আমরা নিজেরাও তৃপ্তি পাই, বা নিজেদের কাছেও সৌন্দর্য লাগে, বা যাত্রীদের কাছেও লাগে। ওই আবহাওয়া অনুসারে মনে হয় আমরা সুন্দরভাবে চলে আসতে পারি। রানিং জার্নি অবস্থা আমাদের চোখে ঘুম আসে, তখন আমরা কি করি, ওই যে ফুলের বাগানগুলো দেখি, ফুলে দিয়ে থাকলে আমাদের ঘুমটা দূর হয়ে যায়। পর্যায়ক্রমে আরও গাছ রোপণের পরিকল্পনা আছে বলে জানালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে গাছগুলো, যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো পরিচর্যা করা, এবং পাশাপাশি আমরা নতুন করে আরও যে গাছগুলো লাগানো যায় সেগুলো নিয়ে পরিকল্পনা করছি, এবং সেগুলো সড়ক বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করা হবে, এবং বিভিন্ন সময়ে সেই গাছগুলোর পরিবর্তন করে সড়ক বিভাগের সৌন্দর্য বৃদ্ধি করা হবে। ফুল গাছ ছাড়াও জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগনি, শিশু, আকাশমণি, চালতা, নিম, হরিতকি সহ বিভিন্ন প্রজাতির 42,000 ফল ও ঔষধি গাছ রয়েছে এই সড়কে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।